বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা ভিন্ন স্বাদের মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেছি। মুভির নাম হলো এগেইনস্ট দ্য আইস। গল্পটা শুরু হয় 1909 সালের একটা শীতলতম রাত দিয়ে। ক্যাপ্টেন আইনার মেকারসন, যিনি একজন বিখ্যাত তথ্য সন্ধানী ছিলেন, তিনি নিজের লোকজন নিয়ে আলাবামা নামের একটা সামুদ্রিক জাহাজে করে গ্রিনল্যান্ডের এই বরফ আবৃত জায়গায় এসেছিলেন। যখন আগস্ট মাস আসে তখন বরফ গলতে শুরু করে। সেই সময় ওরা জাহাজে করে ফেরত যেতে পারবে, কারণ আগস্টের পর পুরো এলাকা বরফে জমে যায়। তাই এই জাহাজ এখানেই পড়ে রয়েছে, আর কেউ এখান থেকে যেতে পারবে না আগস্টের আগে। আইনার মেকারসন নিজের এক সঙ্গীকে নিয়ে লম্বা সফর শেষ করে ফিরে আসেন। আসলে ক্যাপ্টেন আইনার ওইসব লোকেদের সন্ধানে বেরিয়েছিলেন যারা ঝিলের খোঁজ করতে গিয়ে আর ফেরত আসেনি, যারা তথ্য সংগ্রহ করতে বেরিয়েছিল। ক্যাপ্টেন ওদের মধ্যে একজনের মৃতদেহ খুঁজে পেয়েছিলেন, যার পকেটে কিছু তথ্য ছিল। তথ্য অনুযায়ী ওখানে একটা কেনের বিষয়ে বলা হয়েছে। কেন হলো পাথর দিয়ে তৈরি একটা জায়গা, যেখানে বর্তমান সন্ধানকারীরা পরবর্তী সন্ধানকারীদের জন্য কিছু প্রমাণ রেখে যায়। আইনারের সঙ্গে যে ব্যক্তি গিয়েছিলেন তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ফ্রস্ট বাইটের জন্য ওই ব্যক্তির পায়ের আঙুল কেটে ফেলতে হয়। সেটা একটা ক্রিসমাস ইভ ছিল। আইনার বলেন, আমি আবার ওখানে আর একবার যেতে চাই। ওই তথ্য প্রমাণ সংগ্রহ করে আনতে হবে, তা না হলে আমেরিকানরা আমাদের ওই জায়গা দখল করে নেবে। আমরা যদি খালি হাতে ফিরে যাই তাহলে আমাদের এই সন্ধানের কোনো অর্থই থাকবে না। ওর সাথীরা এই কথা শোনে, কিন্তু কেউ যাওয়ার জন্য প্রস্তুত হয় না। ক্যাপ্টেন আইনারের কোনো একজন সাথীর দরকার ছিল, কারণ আর্টিকে অনুসন্ধান করতে যাওয়া যথেষ্ট বিপদসংকুল। এই জাহাজে একটা ছেলে ছিল যে অবিবাহিত ছিল, কিন্তু ও কোনো অনুসন্ধানকারী ছিল না। ও জাহাজের ইঞ্জিন রিপেয়ার করার কাজেই নিযুক্ত ছিল। বাকি সবাই বিবাহিত ছিল, তাই সবাই ওকে বলে যে ক্যাপ্টেনের সঙ্গে তোমারই যাওয়া উচিত, কারণ বাকি সবাই ভয় পাচ্ছিল। বরফ আর ঠান্ডা আবহাওয়ার কথা শুধু শুনতেই ভালো লাগে, কিন্তু হাইপোথার্মিয়ার কারণে যখন মানুষের রক্ত জমে যায় তখন ওই মৃত্যু খুবই কষ্টদায়ক হয়। ছেলেটির নাম ছিল আইভারসন। এই কাজ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, কিন্তু আগেও মিলিটারিতে ছিল। ও ক্যাপ্টেন আইনারের ব্যাপারে অনেক কিছু শুনেছিল। ও ক্যাপ্টেনের সঙ্গে এই অনুসন্ধানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কোনো কথা না ভেবেই যে এই অনুসন্ধান কতটা বিপজ্জনক হতে পারে। সে ক্যাপ্টেনকে নিজেই তার যাওয়ার কথা জানায়। অন্যদিকে কেউ এই অভিযানে যেতে রাজি ছিল না। আর্টিকে প্রায় 1 বছর অতিবাহিত করেছে ওরা। সবাই নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাইছিল, কিন্তু এই অনুসন্ধানের পুরো দায়িত্ব ক্যাপ্টেন আইনারের উপরে ছিল, তাই খালি হাতে ফেরা তার পক্ষে সম্ভব ছিল না। কিছুদিন পর ক্যাপ্টেন আর আয়ারসন এই যাত্রার জন্য তৈরি হতে থাকে। ওদের কাছে স্লেজ ডগ আর 2টো স্লেজ ছিল, যার মধ্যে খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়া হয়। আইনার জানতো যে ও যাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার এই কাজ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও তার কাছে ছিল না। আয়ারসনকে বলা হয়েছিল যে এই কুকুরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, কারণ প্রত্যেকটা কুকুর 100 পাউন্ডের ওজন নিয়ে চলে। ওরা নিজের কাজ করার সঙ্গে সঙ্গে মূল্যহীন হয়ে পড়বে, তারপর ওদের মেরে ফেলতে হবে, আর তখন অবশিষ্ট কুকুরদের তা খাওয়াতে হবে। যাত্রার শুরুতে ওদের বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না। সোজা রাস্তা ছিল, যেখানে পাহাড় ছিল সেই রাস্তা ওরা কোনো মতে পার করে ফেলত। ক্যাপ্টেন আইনার এই অনুসন্ধানের পরিণাম জানতেন, তাই জন্য তিনি শান্তই থাকতেন সব সময়। তাই বেশিরভাগ সময় তিনি কাজের প্রতি নিজের লক্ষ্য স্থির রাখতেন। সকালে ওরা অনুসন্ধান চালাতো আর রাতের বেলায় বিশ্রাম নিত। ক্যাপ্টেন আইনার তার বাকি সঙ্গীদের আলাবামা জাহাজে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। ততদিনে সমুদ্রের রাস্তাও খুলে যাবে। যদি ওরা দুজন ফিরে না আসে, বাকিরা যেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন যখন ওরা নিজেদের সফরেই ছিল, সেই সময় আইভারসন ডগের স্পিড বাড়িয়ে দেয়, আর ও সেই স্পিড কন্ট্রোল করতে পারে না।
সামনে খাদ ছিল। কন্ট্রোল করতে না পারায় তার মধ্যে আইভারসনের লিড ডগ আর কিছু জিনিসপত্র পড়ে যায়। এই যাত্রায় আইভারসনের তার লিড ডগের সঙ্গে খুব সখ্যতা হয়ে গিয়েছিল। সেই কারণে তার মারা যাওয়ায় সে খুবই দুঃখ পায়। কিন্তু খারাপ খবর এটা ছিল যে এই দুর্ঘটনার কারণে আইভারসনের 2 সপ্তাহের রেশন নষ্ট হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন প্রচন্ড রেগে গিয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি একজন অজ্ঞ লোককে এক বিশেষ অনুসন্ধানের জন্য নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন, এখন তার আর কিছু করার ছিল না। তাই ওরা আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সামনের দিকে এগিয়ে যেতে যেতে তাদের সম্মুখে এক নদী আসে, যেটা তারা পার করে নেয়। একদিন আইভারসন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আপনি এই কাজ কেন করেন? এই কাজ তো প্রচন্ড বিপজ্জনক। এই কাজে মানুষ একা হয়ে যায়। যদি মৃত্যু আসে তাও ভয়ানক রূপেই আসবে। কেউ থাকবে না সাহায্য করার জন্য, কেউ সঙ্গ দেওয়ার জন্য থাকবে না। ক্যাপ্টেন বলেন, মানুষ কোনো কাজ কেন করে? উনি আইভারসনকে জিজ্ঞেস করেন, তুমি একজন মেকানিকের কাজ কেন করো? তখন আইভারসন উত্তর দেয়, আমি এই কাজে পারদর্শী। তাই ক্যাপ্টেন তখন জবাব দেন যে আমি এই কাজে পারদর্শী, তাই আমি এই কাজ করছি। আইভারসন খ্যাতি বা টাকা পয়সা নিয়ে তেমন মাথা ঘামাতো না, আর এটাও জানতো না যে এই অনুসন্ধান কতটা মূল্যবান, যা ক্যাপ্টেন আইনার জানতো। এক রাতে আইভারসন ক্যাপ্টেনকে একটা ছবি দেখায়। এটা আইভারসন কোথাও একটা খুঁজে পেয়েছিল। ও মজার মজার সমস্ত মহিলাদের কিছু না কিছু নাম রেখেছিল। ওদের সম্পর্কে কিছু ধারণা করেছিল যে ওরা কিরকম ধরনের হবে। আইভারসন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে আপনি এদের মধ্যে কাকে নির্বাচন করতেন? ক্যাপ্টেন তখন ফটোর এক মহিলার দিকে দেখিয়ে বলে, আমি এই মহিলাকে নির্বাচন করতাম, আর আমি এর নাম দিতাম নায়া। আইভারসন বলে যে আমি প্রার্থনা করব আপনি আর নায়া যেন কোনোদিন আলাদা না হন। এরপর 1 মাসের বেশি সময় কেটে যায়। শহরের বোঝা এবার ধীরে ধীরে ভারী হতে থাকে। ক্যাপ্টেনের ছোট ছোট কথায় খুব রাগ হতো। আইভারসনের ব্যবহারে কোনো পার্থক্য লক্ষ্য করা যায়নি। ওরা যখন অনুসন্ধানে বেরিয়ে চলে আসে, তখন ওদের জন্য 2টো স্লেজ ছিল আর স্লেজ ডগ। কিন্তু ধীরে ধীরে কুকুররা অচল হয়ে পড়ছিল। ওরা অচল আর অসুস্থ কুকুরদের মেরে ফেলতো আর অবশিষ্ট কুকুরদের খাবার খাওয়াতো। কখনো কখনো ওরা নিজেরাই ওই কুকুরের মাংস খেত। এইভাবে 84 দিন কেটে যায় আর ওদের সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল। একদিন আইভারসন ক্যাপ্টেনের কাছে এসে বলে, আমাদের কাছে আর খাবার বিন্দু মাত্র অবশিষ্ট নেই। তাহলে কি এমন কোনো দিন আসবে যেদিন আমরা ফিরে যেতে বাধ্য হব? ক্যাপ্টেন তখন রেগে গিয়ে বলেন, এরকম কোনো দিন আসবে না। তথ্য ছাড়া আমরা এখান থেকে কোথাও ফিরে যাব না। কিছুদিন পর ওরা যখন একটা জায়গায় বসেছিল, ওরা একটা পাথরের বানানো ঢিপি দেখতে পায়, যাকে কেন বলা হয়। তার মানে হলো এর আগে এখানে অনুসন্ধান করতে যে দল এসেছিল, এটা প্রমাণ করতে যে গ্রিনল্যান্ডকে কোনো ঝিল আলাদা করেনি, তারাই এটা বানিয়েছে। কেনটা দেখে ওরা দুজনে ওইদিকে দৌড়াতে থাকে। ক্যাপ্টেন পাথরগুলোকে সরায়। ওর ভিতরে একটা লেটার ছিল, যার ভেতরে একটা নকশা আর কিছু খাবার ছিল। চিঠির মধ্যে লেখা, 1906 সালে আমরা অনুসন্ধান করতে এসেছিলাম, কিন্তু আমাদের আর কুকুরদের জন্য খাবার প্রায় শেষ হয়ে এসেছে। আমরা আগে পর্যন্ত গিয়েছিলাম আর আমরা দেখি ওখানে কোনো ঝিল নেই যা গ্রিনল্যান্ডকে আলাদা করে। আমরা খাবার, নকশা আর চিঠি এইখানে প্রমাণের জন্য ছেড়ে যাচ্ছি, এই ভেবে যে আমাদের পরবর্তী সময় যদি কেউ এখানে আসে, তাহলে তারা যেন এই প্রমাণ সংগ্রহ করতে পারে যে গ্রিনল্যান্ড এক আর অভিন্ন। এই চিঠি পড়ে ক্যাপ্টেন আইনার খুব খুশি হয়ে যান। উনি আইভারসনকে বলেন যে আমরা করতে পেরেছি। ডেনমার্ক সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। ওদের খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই আগের অনুসন্ধানকারী দল যে খাবার ছেড়ে গিয়েছিল, ওরা সেই খাবারই খায়। ওরা খুব খুশি ছিল, কারণ ওরা পুনরায় নিজেদের বাড়ি ফিরতে পারবে এই কথা ভেবে। কিন্তু আগস্ট মাসের আগে ওদের পৌঁছাতে হতো। ওদের কাছে পর্যাপ্ত খাবার কিছুই ছিল না, কিন্তু ফিরে যাওয়ার আশা নিয়ে ওরা আবার তাদের সফর শুরু করে। ধীরে ধীরে ওদের অবশিষ্ট কুকুররাও মারা যাচ্ছিল।
আইভারসন একদিন খিদের তাড়নায় একটা মৃত কুকুরের হৃৎপিণ্ড বার করে আনে, কারণ ওদের কাছে খাবার জন্য আর কিছুই অবশিষ্ট ছিল না। ক্যাপ্টেনের সন্দেহ ছিল যে এটা বিষাক্ত হতে পারে, কিন্তু খিদের তাড়না ওদের বাধ্য করে ওই খাবার খাওয়ার জন্য। বিষক্রিয়ার কারণে রূপার রং পরিবর্তিত হয়। ক্যাপ্টেনের কাছে রূপোর একটা লকেট ছিল। উনি সেই লকেটটা দিয়ে দেখেন যে রূপোর রং পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওরা যখন এটা খেয়ে নেয় তখন ওদের ফুড পয়জনিং হয়, কিন্তু ভাগ্যক্রমে ওরা প্রাণে বেঁচে যায়। পরের দিন আয়ারসন যখন শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল তখন ও কুকুরের চিৎকারের শব্দ শুনতে পায়। চিৎকারের শব্দ শুনে যখন ওরা ক্যাম্পে যায় তখন দেখে একটা পোলার বিয়ার হামলা করেছে। পোলার বিয়ার 3টি কুকুরকে মেরে ফেলেছিল আর ক্যাপ্টেনকে মারতেই যাচ্ছিল। সেই সময় ওখানে আইভারসন পৌঁছে পোলার বিয়ারটিকে 9 বার গুলি করে। ক্যাপ্টেন জলের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু আইভারসন ওনাকে বাইরে বার করে আনে। 2 দিন ধরে ওনাকে গরম তাপমাত্রায় রাখার চেষ্টা করে। ওদের কাছে কোনো কুকুর আর অবশিষ্ট ছিল না। একদিন ঘুম থেকে উঠে আইভারসন দেখে ক্যাপ্টেন স্লেজগুলোকে জ্বালিয়ে দিয়েছে। সে ক্যাপ্টেনকে এর কারণ জানতে চাইলে ক্যাপ্টেন বলেন যে আমাদের গন্তব্যে যদি আমাদের পৌঁছতে হয় তাহলে আমরা এই বোঝা বয়ে নিয়ে যেতে পারবো না। ওরা এবার পায়ে হেঁটে সফর শুরু করে দেয়। 164 দিন পার হয়ে যায়। এবার ওদের একটা বরফ আবৃত নদী পার করতে হতো। ক্যাপ্টেনের বিশ্বাস ছিল হয়তো তারা জীবিত অবস্থায় ওই নদী পার করতে পারবে না, তাই ক্যাপ্টেন বলে আমরা এখানে একটা কেন বানাবো। আমরা ওখানে পৌঁছাই আর না পৌঁছাই, কিন্তু প্রমাণগুলোকে সুরক্ষিত রাখতে হবে। তাই ওরা ওখানে পাথরের একটা কেন বানায়, সমস্ত প্রমাণ ওর মধ্যে রেখে দেয়। ওরা দুজনে কোনোভাবে নদী পার করে ফেলে। ওরা দুজন যখন একেবারেই ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে তখনও ওরা হার স্বীকার করে না। কোনো প্রকারে ওরা ওদের জাহাজ আলাবামা পর্যন্ত পৌঁছে যায় আর আনন্দে চিৎকার করতে করতে নিজেদের সঙ্গীদের আওয়াজ দিতে থাকে, কিন্তু কাউকে ওরা ওখানে খুঁজে পায় না। ওরা যখন কাছাকাছি পৌঁছে যায় তখন ওরা দেখে যে ওদের সব সঙ্গীরা চলে গিয়েছে। জাহাজটা নষ্ট হয়ে গিয়েছিল। ওই জাহাজের পাটাতন দিয়েই ওরা কেবিন বানিয়েছিল আর ওখানে 1 বছরের রেশন ছিল। এসব দেখে ওরা খুবই ভেঙে পড়েছিল, কারণ ওদের নিজেদের সঙ্গীরাই ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন আইনার নিজের মনোবল অটুট রাখেন। উনি বলেন জাহাজ আমাদের জন্য অবশ্যই আসবে। ওদের কাছে 1 বছরের খাবার ছিল আর সমুদ্র অগস্টের মধ্যে খুলে যাবে। ওরা দুজন ওখানেই অপেক্ষা করতে থাকে। এবার সিন এখান থেকে ডেনমার্কে শিফট হয়ে যায়। আমরা ক্যাপ্টেন আইনারের একজন সঙ্গীকে ডেনমার্কের দফতরে দেখতে পাই, যিনি মিনিস্টারকে নিজেদের অনুসন্ধানের কথা জানাচ্ছিলেন। মিনিস্টার নীল ওদের কাছে জানতে চায় যে ওরা কেন ওইভাবে ক্যাপ্টেনদের ছেড়ে চলে এসেছে। তখন জোগেনসন বলে আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। আলাবামা জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। জেলেরা আমাদের প্রাণে বাঁচিয়েছিল। জোগেনসন চাইছিল সরকার আর একটা অনুসন্ধানকারী দল পাঠাক আর ওদের দুজনকে দেশে ফিরিয়ে আনুক, কিন্তু নীল এই কথায় রাজি হয় না, কারণ প্রথমেই এই অনুসন্ধানের জন্য অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। সরকার আর কোনো পয়সা এই অনুসন্ধানের জন্য নষ্ট করতে চাইছিল না। জোগেনসন এই ব্যাপারে ওদের কাছে অনেক অনুরোধ করতে থাকে। অন্যদিকে আর্টিকে ক্যাপ্টেনদের 242 দিন অতিবাহিত হয়। ক্যাপ্টেন আইনার আর আইভারসন সাহায্যের আশায় বসেছিল। ক্যাপ্টেন আইভারসনকে সব সময় সাহস জোগাতো আর বলতো, দেখো গরমের সময় আমাদের নিতে নিশ্চয়ই একটা জাহাজ আসবে। এই টেবিলের মধ্যে অনেক কিছুই ছিল। আইভারসন একটা পুরনো গানের অপেরাকেও ঠিক করে ফেলে। ওরা ওটার সাহায্যে মিউজিক শুনতো। ওদের কাছে যথেষ্ট পরিমাণে খাদ্য ছিল। একদিন রাতে ক্যাপ্টেন আইনার একটা খারাপ স্বপ্ন দেখে ওই কেনের ব্যাপারে, যেটাকে নদীর ধারে ওরা তৈরি করে এসেছিল, যার মধ্যে সমস্ত প্রমাণ ছিল। ক্যাপ্টেন স্বপ্নে দেখেন একটা ভাল্লুক সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে। ক্যাপ্টেন হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে আর আইভারসনকে বলে আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে, কারণ আমরা যে প্রমাণ রেখে এসেছিলাম সেটা নিরাপদে আর নেই।
দুজনে পুনরায় আবার সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবারে তাদের যাত্রা খুব বেশি লম্বা ছিল না, যদিও তার জন্য 1 মাস সময় লাগতো। ওরা দুজন যখন ওখানে পৌঁছায় তখন ওরা দেখে সত্যি পাথরগুলোকে ভেঙে ফেলা হয়েছে। সত্যি হয়তো কোনো পোলার বিয়ার এসেছিল, সে ক্ষুধার্ত ছিল, এই কারণেই এই পাথরের ভেতর থেকে ও খাবারের গন্ধ পেয়েছিল। কয়েক মুহূর্ত তো ক্যাপ্টেন খুবই ভয় পেয়ে যায়। তার মনে হয়েছিল সমস্ত প্রমাণ বুঝি নষ্ট হয়ে গেছে, কিন্তু পরে দেখতে পায় যে প্রমাণ ওখানেই রয়েছে। ওরা তা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। আয়ারসন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন যে এই প্রমাণ নিরাপদে নেই? তখন ক্যাপ্টেন হেসে উত্তর দেন যে স্বপ্নের কোনো না কোনো মানে অবশ্যই থাকে। যখন 200 মিটারেরই সফরে আলাবামা থেকে তারা এইদিকে আসছিল, তখন আইভারসন ক্যাপ্টেনকে বলেছিল, আমাদের এখানে কোনো নোট ছেড়ে যাওয়া উচিত, কারণ যদি কেউ আসে তাহলে তারা যেন বুঝতে পারে যে আমরা এখানে জীবিত আছি। কিন্তু ওর কথা না শুনে ক্যাপ্টেন বলেছিল, আমরা ঠিক এখানে পৌঁছে যাব। 200 মিটারের এই যাত্রায় অনেকটাই সময় লেগে গিয়েছিল, তাই ওরা যখন পুনরায় ফিরে আসে সেখানে ওরা দেখে যে সমুদ্র খুলে গিয়েছিল আর ওদের খুঁজতে কিছু লোক এসে ফিরে যায়, কারণ কেবিন খালি ছিল। আর ওরা এটা মেনে নিয়েছিল যে ক্যাপ্টেন আর আইভারসন দুজনেই মারা গেছে, তাই ওরা অনুসন্ধান এখানেই বন্ধ করে দেয়। আইভারসন এবার খুব ভেঙে পড়ে। ক্যাপ্টেন খুব রেগে গিয়েছিল, কিন্তু আইভারসন ওনার প্রতি কোনো অভিযোগ করেনি। কিন্তু ক্যাপ্টেন নিজের ওপরেই রাগ করে, কারণ এসব ওনার জন্যই হয়েছে। যদি ওরা একটা নোট লিখে যেত তাহলে হয়তো যে দল ওদের বাঁচানোর জন্য এসেছিল তারা ওদের সঙ্গে করে নিয়ে যেত। আবার 1 বছর ওদের অপেক্ষা করতে হবে, কিন্তু ততদিনে হয়তো ওদেরকে বাঁচাতে আর কেউই আসবে না। এখান থেকেই ওদের খারাপ সময় শুরু হয়। আইভারসন যথেষ্ট সাহসী ছিল, কিন্তু ক্যাপ্টেন ধীরে ধীরে মানসিক স্থিতি হারিয়ে ফেলছিল। ক্যাপ্টেন নিজের আশেপাশে নায়াকে দেখতে পেত। উনি নায়ার সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছিলেন, কারণ ধীরে ধীরে ক্যাপ্টেনের আশা ভরসা সব ভেঙে যাচ্ছিল। এই ঠান্ডা আবহাওয়ায় প্রায় 3 বছর তারা অতিবাহিত করে ফেলেছিল। অন্যদিকে জোগেনসেন আরও একবার মিনিস্টার নীলের কাছে সাহায্য প্রার্থনা করেন, যে একবার জোগেনসেনের কথায় অনুসন্ধানকারী দল পাঠিয়েছিল, কিন্তু অনুসন্ধানকারী দলকে খালি হাতে ফিরতে হয়েছিল। জোগেনসেন বলে, আমি জানি ওরা বেঁচে আছে, ওদের কাছে প্রমাণ সুরক্ষিত রয়েছে, কারণ পূর্বে যে অনুসন্ধানকারী দল গিয়েছিল তারা কেবিনে দেখেছে বাসন ব্যবহার করা হয়েছে, তার মানে ওরা বেঁচে আছে। কিন্তু এইবার মিনিস্টার নীল একেবারেই রাজি হন না। অন্যদিকে আর্টিকে ওদের অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে। একসময় খাবারও শেষ হয়ে যায়। ক্যাপ্টেনের মানসিক অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। একদিন আয়ারসন বলে, আমার মনে হয় এই জায়গায় ভূত আছে, আমি আমার দাদা মশাইকে এখানে দেখেছি। এই কথা শুনে ক্যাপ্টেন অবাক হয়ে যায় আর বলে, এরকম হতেই পারে না, কারণ ক্যাপ্টেন জানতো যে সে নায়াকে দেখতে পায়, আর নায়া মৃত নয়, সে জীবিত। আসলে এটা শুধু ক্যাপ্টেনের ভ্রম ছিল। 3য় বছরও অতিবাহিত হয়ে যায়। আর্টিকে ওরা দুজন অপেক্ষায় বসেছিল, হয়তো কেউ ওদের বাঁচাতে আসবে। কিছুদিন পরে আইভারসন ক্যাপ্টেনকে বলে যে আমার স্বপ্নে ওই মেয়েটা এসেছিল যাকে আপনি নির্বাচন করেছিলেন। আইভারসন তখনও জানতো না যে নায়াকে ক্যাপ্টেন দেখতে পায়, আর এইভাবেই ক্যাপ্টেনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ক্যাপ্টেনের মনে হচ্ছিল যে নায়া ওকে ঠকিয়েছে, বাস্তবে কিন্তু এরকম কিছুই ছিল না, এটা কেবল একটা স্বপ্ন ছিল। ক্যাপ্টেন এবার আইভারসনকে মারার চেষ্টা করে। আইভারসনের অনেক বোঝানোর পর ক্যাপ্টেন নিজের স্থিতি ফিরে পায় এবং সত্যিকে মেনে নেয়। আইভারসন কোনোভাবে রক্ষা পায়। বন্দুকে 2টো গুলি ছিল, কিন্তু একটা গুলি ক্যাপ্টেন নষ্ট করে ফেলে। আসলে 2টো গুলি আইভারসন বাঁচিয়ে রেখেছিল, কারণ যদি ওদের অত্যাধিক খিদে পায় তাহলে ওরা দুজনকে মেরে মৃত্যুবরণ করবে। পরের দিন যখন ওরা কেবিনের ভেতরে ছিল তখন একটা পোলার বিয়ার ওদের কেবিনের উপর হামলা চালায়। ওরা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে আর পোলার বিয়ারকে মারার প্ল্যান করতে থাকে। কিন্তু যেই ওরা দরজা খোলে ওরা দেখে ওদের বাঁচানোর জন্য ডেনমার্ক থেকে একটা দল এসেছে। অবশেষে 3 বছর পর ওদের আর্টিক থেকে নিয়ে যাওয়া হয়, সাথে প্রমাণ
প্রমাণ নিয়ে যাওয়া হয় যে গ্রিন মার্ক এক এবং অভিন্ন। পুরো পৃথিবীর সামনে এটা প্রমাণ হয় গ্রিনল্যান্ডের উপর আমেরিকার আর কোনো অধিকার নেই। ডেনমার্কবাসীরা এই দুই হিরোকে সারা জীবন মনে রাখবে। দেশে ফিরে আসার পর ওরা দুজন খুবই বিখ্যাত হয়ে যায়। আইভারসনের সাক্ষাৎ নায়ার সাথে হয়। আইভারসন জানতে পারে আর্টিকে ক্যাপ্টেন নায়ার জন্য কেন তাকে মারার চেষ্টা করেছিল। সর্বশেষে এই তথ্য জানানো হয় যে 1 বছর পর আইভারসন নায়াকে বিয়ে করে। আজকের মতো এখানেই বিদায়।